স্টার্ট করলাম রে। স্টার্ট করো। নাও আজকে যেটা পড়াচ্ছি সেটা হলো তোমার সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সেশন টু বলতে আমি তোদেরকে আগেই বলেছিলাম যে আমি 8খানা আলাদা আলাদা স্লাইডে টোটাল সিটা ভাগ করে 8টা ক্লাসে সি প্রোগ্রামিং কমপ্লিট করব। 8টা ক্লাস নেব টোটাল সি, তোদের ব্রাশ আপ করতে 8খানা ক্লাস নেব। 7টাও না 9টাও না, 8টাই ক্লাস নেব। আজকে যেটা পড়াচ্ছি সেটা হলো সেকেন্ড ক্লাস, যেখানে এটা বলতে চাইছে যে অপারেটর কি, টাইপ কনভার্সন বলতে কি বোঝানো হচ্ছে, বা কন্ট্রোল ইনস্ট্রাকশন বলতে কি কি বোঝানো হচ্ছে। অপারেটর কাকে বলে? অপারেটর ক রকম হয়? প্রিসিডেন্স বলতে কি বোঝানো হয়? অ্যাসোসিয়েটিভিটি বা প্রিসিডেন্স কথা দুটোর মানে কি সেম না ডিফারেন্ট? টাইপ কাস্টিং বলতে কি বোঝানো হয়? সিকোয়েন্স কন্ট্রোল ইনস্ট্রাকশন বলতেই বা কি বোঝানো হয়? ইফ এলস, সুইচ কেস বা লুপ, এই টাইপের জিনিসগুলো কিন্তু আমি এখন পড়াশোনা করছি। এই এই অবজেক্টিভ বলতে আমি আজকের ক্লাসে এই স্লাইডটা থেকে এই টপিকগুলো সম্পর্কে একটা ধারণা পাবো। আগের দিন সি কাকে বলে, সি কবে ইনভেন্ট হয়েছিল? 1972 সালে ডেনিস রিচি বেল ল্যাবরেটরিতে ফার্স্ট ইনভেন্ট করেছিল। কেন সি এর নাম সি ছিল? ওয়াই সি? সি প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রসিডিউরাল হলে কি হয়, করকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয়, কিভাবে একটা সি প্রোগ্রাম এক্সিকিউশন হয়, ডট সি থেকে ডট ওবিজে ফাইল, সেখান থেকে ডট ইএক্সি, আমি সমস্ত কিছু কিন্তু পড়িয়েছিলাম। আজকে আমি সম্পূর্ণ একটা নেক্সট সেশনটা কন্টিনিউ করছি। আমার সাথে পড়বি, হ্যাঁ, প্রত্যেকে নিজে একবার পড়ে নিবি। অপারেটর কাকে বলে? অপারেটর বলতে এ প্লাস বি, এখানে প্লাসটা হলো অপারেটর আর এ বিটা হলো অপারেন্ড। বেসিক্যালি একাধিক অপারেন্ড অপারেটরের ওপর কাজ করতে পারে। এ আর বি যদি অপারেন্ড হয় তাহলে অপারেটর ওয়ার্কস অন অপারেন্ড। তার মানে অপারেটর কাকে বলে? বিভিন্ন এক্সপ্রেশন থেকে কিন্তু আলাদা আলাদা কনস্ট্যান্ট ভেরিয়েবল নিয়ে কিন্তু আমি অপারেটরকে কনস্ট্রাক্ট করতে পারি। আর প্রতিটা অপারেটরই কিন্তু বিভিন্ন রকম আলাদা আলাদা অপারেশন পারফর্ম করতে পারে। এই জায়গাটা একটু ভালো করে দেখে নাও, কত রকমের অপারেটর হতে পারে। আমি জিনিসটাকে এরম ভাবে পড়িয়েছিলাম, যারা আমার কাছে সি পড়েছিলি, রালাবিক্স, RALABICS, আর ফর রিলেশনাল অপারেটর, এ ফর এরিথমেটিক্যাল অপারেটর, RAL ফর লজিক্যাল অপারেটর, এগেন এ মানে অ্যাসাইনমেন্ট অপারেটর, বি ফর বিটওয়াইজ অপারেটর, আই ফর ইনক্রিমেন্ট or ডিক্রিমেন্ট অপারেটর, সি ফর কন্ডিশনাল অপারেটর, আর এস ফর সাইজ অফ অপারেটর। এই 8খানা অপারেটর কিন্তু আমি ক্লাসে পড়িয়েছিলাম। এখানে দেখ প্রতিটা অপারেটর কি হয় না হয়, প্রত্যেকে নিজের মতো করে জিনিসগুলো একবার দেখবি। যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো এরিথমেটিক অপারেটর, মানে কোনো এরিথমেটিক্যাল কাজ করতে পারে এটা। লজিক্যাল অপারেটর, লজিক্যাল অপারেটর বলতে এটা হলো অ্যান্ড, গেটের কাজ করে, এটা অর গেট, এটা নট গেট। কন্ডিশন অপারেটর বলতে কি বোঝানো হয়? কন্ডিশন অপারেটরকে টার্নারি অপারেটর বলে। মানে ইফ এলস এর রিপ্রেজেন্টেশনটা কন্ডিশনাল অপারেটর দিয়ে খুব কম লিখে করা যায়। অ্যাসাইনমেন্ট অপারেটর এ প্লাস ইকুয়ালস টু বি, মানে হলো এ ইজ ইকুয়াল টু এ প্লাস বি। এ মাইনাস ইকুয়ালস টু 5, তার মানে হলো এ ইজ ইকুয়াল টু এ মাইনাস 5।
পোস্টফিক্স বা প্রিফিক্স ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট এরকম ভাবে হতে পারে, প্লাস প্লাস মাইনাস মাইনাস। অ্যাসাইনমেন্ট অপারেটরটা আরেকবার বলতো, অ্যাসাইনমেন্ট অপারেটরটা কি প্লাস ইকুয়াল টু, ওটা কি বলবে? প্লাস ইকুয়াল টু কথাটা মানে a প্লাস ইকুয়ালস টু 10, কথাটার মানে হলো a ইজ ইকুয়াল টু a প্লাস 10। ওয়েট কর, প্লাস ইকুয়ালস টু ইজ অ্যান অ্যাসাইনমেন্ট অপারেটর। আশা করি কথার মানেটা ক্লিয়ার হচ্ছে। আর কন্ডিশনাল অপারেটর বলছি যে এগুলো তো করিয়ে দিয়েছিল না, এগুলো করিয়ে দিয়েছিল তো আগের দিন এগুলো করায়নি? না, শিয়ালদায় যখন পড়াতে তখন আরে করিয়ে দিয়েছিল আরে একবার। বললাম শিয়ালদাতে কি, এটা তো রিক্যাপ করছি কিছু হয়েছে, বাবা। পুরো সিটা। ও আচ্ছা আচ্ছা, মানে বলছি নেস্টেড ডিফেন্স এর কনসেপ্টটা কি করাবে আজকে? সব করাবো। ঠিক আছে। কথাটা মানে বোঝাতে পারলাম রে? এই টোটাল ব্লকটাকে আমি ইউজ না করে তার জায়গায় একটা লাইন দিয়ে লিখতে পারি। এটাই হলো টার্নারি অপারেটর বা কন্ডিশনাল অপারেটর ইউজ করার বেনিফিট। মানে যদি a গ্রেটার দ্যান b হয় তাহলে 1 প্রিন্ট করবে, না হলে 0 প্রিন্ট করবে। এই টোটাল 4টে লাইনের জায়গায়, এই টোটাল 4 লাইনের জায়গায় কিন্তু আমি এই 4টে লাইন না লিখে আমি সরাসরি এটা লিখলে একই মানে বোঝায়। কোনটা লিখলে? a যদি b এর থেকে বড় হয় তাহলে ট্রু পার্ট কাজ করবে, দিস ইজ ট্রু পার্ট এন্ড দিস ইজ ফলস পার্ট, দিস ইজ ট্রু পার্ট এন্ড দিস ইজ ফলস পার্ট। এক্স্যাক্টলি যদি কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে ট্রু পার্ট কাজ করবে। এই 4টে লাইন না লিখে আমি ইউজিং কন্ডিশনাল অপারেটর এটাও লিখতে পারতাম। এটাই এখানে বোঝানো হচ্ছে। আর দেখ, অ্যাম্পারসেন্ট বলতে অ্যাড্রেস অফ বোঝায়, স্টার বলতে ওই তোর ভ্যালু অফ বোঝায়, আর খুব একটা কিছু লাগবে না এখানে। এটা হলো প্রিসিডেন্স আর অ্যাসোসিয়েটিভিটির ফাংশনটা। মানে যারা আর কি ইঞ্জিনিয়ারিং পড়ে তাদের এই কোশ্চেনটা খুব দেয় যাতে সি থাকে, প্রিসিডেন্স আর অ্যাসোসিয়েটিভিটি। তার মানে কোন অপারেটরটা কিভাবে কাজ করবে, কোনটা কিভাবে কাজ করবে সেই জিনিসটাকেই বলছে আমার প্রিসিডেন্স এন্ড অ্যাসোসিয়েটিভিটি। মানে এটা বি টু রাইট লেফট, বাদিক থেকে ডান দিকে কাজ করে। এটা হলো লেস দ্যান ইকুয়ালস টু, লেফট টু রাইট কাজ করে। এগুলো এ লেস দ্যান বি, তার মানে এ এর ভ্যালুটা বি এর থেকে ছোট কিনা সেটা আগে চেক করবে। এ প্লাস প্লাস মানে আগে প্রি ইনক্রিমেন্ট বা প্রিফিক্সে যেটা এ প্লাস প্লাস, কথাটার মানে হলো রাইট টু লেফট চেক করবে। প্লাস প্লাস মানে কিন্তু আগে ও ভ্যালু যোগ করবে, তারপরে কিন্তু ভ্যালুটা দেখাবে। একটা অপারেটর কিভাবে কাজ করবে সেই জিনিসটাকেই বলে প্রিসিডেন্স, প্রায়োরিটিটাকে।
আর অ্যাসোসিয়েটিভিটি বলতে সেটা রাইট টু লেফট কাজ করবে না লেফট টু রাইট। আমরা জানি প্রিন্টএফ এর মধ্যে লেফট টু রাইট লেখা হয় বা রাইট টু লেফট এক্সিকিউশন করে, ডান দিক থেকে বাদিকে কিন্তু এক্সিকিউশন করে। টাইপ কাস্টিং, টাইপ কাস্টিং বলতে কি বোঝানো হচ্ছে দেখ। টাইপ কাস্টিং বলতে এর একটা প্রোগ্রাম আছে। 8/6 কত হয়, আমি জোর করে 8টাকে ইন্টিজারে কনভার্ট করে নিচ্ছি, মানে রেজাল্টটাকে। আমি যখন করছি ইন 8/6 তখন কিন্তু অটোমেটিক্যালি রেজাল্টটা দেখাবে। রেজাল্টটা আসা কত উচিত ছিল 1.3333, বাট রেজাল্টটা আসবে কিন্তু 1। আমি যখন একটা ডেটা টাইপ থেকে আরেকটা ডেটা টাইপে কনভার্ট করি তখন তাকে বলা হয় টাইপ কাস্টিং। অটোমেটিক্যালি লোয়ার ডেটা টাইপ থেকে হায়ার ডেটা টাইপে কনভার্ট হয়ে তোমার যায় কোনো তাকে। কথা আসছে না। হ্যাঁ, অটোমেটিক্যালি লোয়ার ডেটা টাইপ থেকে হায়ার ডেটা টাইপে কনভার্ট হয়ে যায় যখন দাদা ক্যালকুলেশন। আরেকবার বল কি বলছিস? বললাম আরেকবার বলবে জিনিসটা যেটা বলছিলে। হুম, একটা ডেটা টাইপ থেকে আরেকটা ডেটা টাইপে কনভার্ট করার যে পদ্ধতি তাকে বলা হয় টাইপ কাস্টিং। এটা শুধুমাত্র সিতে নয়, সি, সি প্লাস প্লাস, জাভা সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই একই কনসেপ্ট। যদি আমি ইন্ট এরম ইউজ করি, এই যদি একটা ছোট্ট ব্লক অফ কোড লিখি তাহলে আমার আউটপুটটা কত হবে? তাহলে আমার আউটপুটটা আসবে, দেখ আউটপুটটা আসবে 2 × 6 কত হয়, 2 × 6 12/5, 2.4। বোঝাতে পারলাম আউটপুটটা? তার মানে অটোমেটিক্যালি এ ইজ আ ইন্টিজার, বি ইজ অলসো অ্যান ইন্টিজার। দুটো ইন্টিজার ভ্যালু ক্যালকুলেট হয়ে 5 দিয়ে যখন ভাগ করছি আমার রেজাল্টটা কত পাচ্ছি, 2.4। তাহলে সিটা যদি আমি ফ্লোট করি অটোমেটিক্যালি কিন্তু রেজাল্টটা ফ্লোটে কনভার্ট হয়ে যাচ্ছে। এই জিনিসটাকে আমরা বলতে পারি ইমপ্লিসিট টাইপ কাস্টিং। ইন্টিজারের সাইজ 2 বাইট, ফ্লোটের সাইজ 4 বাইট, তাই অটোমেটিক্যালি ইন্টিজার থেকে ফ্লোটে কনভার্ট হয়ে যাচ্ছে। সবসময় লোয়ার ডেটা, যা সাইজ বড়, যা সাইজ বড় সেটা হায়ার ডেটা টাইপ, আর যা সাইজ ছোট সেটা হলো লোয়ার ডেটা টাইপ। অটোমেটিক্যালি at the time of execution a lower data type can convert it into the higher data type. That is called implicit typecasting. এই ঘটনাটাকে বলা হয় ইমপ্লিসিট টাইপ কাস্টিং। আর আমরা ইচ্ছা করলে কোনো ডেটা টাইপটাকে ফ্লোট থেকে আমি চেঞ্জ করে লাইক দ্যাট
এখানে আউটপুট কত আসবে বলতো? আলটিমেটলি 5 মাথায় ঢুকলো, এটা হলো এক্সপ্লিসিট টাইপ কাস্টিং। আমি জোর করে ইন্টিজারের ভ্যালুটা 2.5 থেকে কনভার্ট করে 2 হয়ে গেল এখানে, কারণ এর ভ্যালুটা আমি when we externally want to change the precedence of a data type, that is called explicit typecasting. আমরা যখন ইচ্ছা করে একটা ডেটা টাইপ থেকে একটা ডেটা টাইপে কনভার্ট করে নিই তখন তাকে বলা হয় এক্সপ্লিসিট মানে এক্সপ্লিসিট টাইপ কাস্টিং মানে কি জোর করে আমি যখন কোনো কাজ করি। আর ইমপ্লিসিট টাইপ কাস্টিং কথাটা মানে কি হয়, অটোমেটিক্যালি যখন আমার ইমপ্লিসিট টাইপ কাস্টিং, এটা সবার জন্য বলছি রে, খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা তোর ইন্টারভিউতেও জিজ্ঞেস করে ইমপ্লিসিট আর এক্সপ্লিসিট টাইপ কাস্টিং বলতে কি বোঝো, উদাহরণ দিয়ে বোঝাও। এক্সাম্পলটা সবার ক্লিয়ার? এনিওয়ান হ্যাজ এনি ডাউট? কারোর কোনো ডাউট আছে কি বল? না ঠিকঠাকই আছে। অনেক সহজ এক্সাম্পল দিলাম কিন্তু। ওকে, দেখ হ্যাঁ বল তিয়াসা, কোনো ডাউট থাকলে বল। এই হলো টাইপ কাস্টিং এর থিওরিটা। শর্ট ইন্ট, তারপর ইন্ট, আনসাইন্ড ইন্ট, লং ইন্ট, আনসাইন্ড লং ইন্ট, ফ্লোট, ডাবল, লং ডাবল। ছোট থেকে বড়, যার সাইজ ছোট সেখান থেকে সাইজ বড় যার তার দিকে কনভার্ট হয়। এই জিনিসটাকে আমরা বলতে পারি কিন্তু দ্য প্রেসিডেন্স অফ দ্য টাইপ কাস্টিং। যেটা জেনারেল হয় সেটা হলো ইমপ্লিসিট অটোমেটিক বলা হয়, আর যেটা বাইরে থেকে করি সেটা হলো এক্সপ্লিসিট টাইপ কাস্টিং, যেটা আমরা জোর করে করি। এখানে আরো উদাহরণ দিয়েছে, আমি আর উদাহরণটা বলছি না, তোরা নিজেরা দেখবে। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম। ইমপ্লিসিট মানে অটোমেটিক এটা ডবলে কনভার্ট হয়ে যাবে, সেটা হলো ইমপ্লিসিট। আর এক্সপ্লিসিট মানে হলো গিয়ে আমি জোর করে যখন কোনো ডেটা টাইপটাকে চেঞ্জ করি, এরকম ভাবে তার আগে যে ডেটা টাইপে থেকে যে ডেটা টাইপে চেঞ্জ করতে চাইবো, যেমন সিটাকে আমি জোর করে ইন্টে চেঞ্জ করেছি বা ডিটাকে আমি জোর করে ডাবলে চেঞ্জ করেছি, আমি ইচ্ছা মতো কোনো ডেটা টাইপে চেঞ্জ করতে পারি, তাকে বলা হয় এক্সপ্লিসিট টাইপ কাস্টিং। এইবার চলে এসো কন্ট্রোল ইনস্ট্রাকশন। কন্ট্রোল ইনস্ট্রাকশন বলতে কি বোঝানো হচ্ছে দেখো, একটা হতে পারে সিকোয়েন্স কন্ট্রোল ইনস্ট্রাকশন, একটা হলো ইফ এলস, একটা হলো সুইচ কেস, আর একটা হলো লুপ। এই জায়গাটা খেয়াল কর, আমরা বুঝবো কি করে, যারা মানে আমি বেসিক্যালি তাদের জন্য কথাটা রিপিট বলছি, যারা প্রোগ্রামিং দেখলে একটা ভয় পায়, যারা প্রোগ্রামিং এ খুব পুয়ার, মানে এরা ফোবিয়া আছে, প্রোগ্রামিং ফোবিয়া, যে আমি ঠিকঠাক ভাবে প্রোগ্রামিং করতে পারি না। না, ডিজিটালটা ভালো পারি, ডিবিএমএসটা বুঝতে পারি, এসকিউএল কোয়ারিতে প্রবলেম নেই, কিন্তু ঠিকঠাক ভাবে না প্রোগ্রামটা লিখতে পারি। মানে এরা ফাংশনের প্রোগ্রাম দিলে আমার একটা সমস্যা আছে, সিটা ঠিক জানি না, আমার মনে হয় C++টা সি এর থেকে ভালো ছিল, জাভাটা আরেকটু ভালো, পাইথনটা বেশ ভালো। এরকম ব্যাপারটা নয় যে বুফে, বিয়ে বাড়িতে বুফে খাবার নয় যে চিকেনটা তো ভালো হয়নি, মটন দিয়ে কাজ চালিয়ে দেবো, মানে সবকটাই খেতে লাগবে, এরকম ব্যাপার। যাদের যে জায়গাটা উইক তাদের সেই জায়গাটা কিন্তু স্ট্রং করে নেওয়ার জন্য অনেক বেটার সুযোগ আছে, ঘরে বসে কষ্ট করে কোথাও পড়তে যেতে হচ্ছে না। যার পার্সোনালি সি প্লাস প্লাস, জাভা, এসকিউএল চারটে প্যারালালি প্রত্যেক সপ্তাহে আমার ক্লাস থাকে। পার্সোনালি যার যা প্রোগ্রামিং এ প্রবলেম আমাকে পার্সোনাল কন্ট্যাক্ট করবি, আমি সেই ব্যাচে তাকে পার্সোনাল লিংক দিয়ে দেবো। আচ্ছা, যার মনে হবে যেটা, সবার আছে। জন্য বলছি না, কেউ বলছে আমি জাভা শিখবো, আমি এই শিখবো, মানে উপরি পরি হয়ে বলছি ওকে আমি সব শিখবো সেটা নয়। মানে আমি জানি তুই সিতে খুব কমজোরি, তুই বললি না দাদা আমি সি প্লাস প্লাস, জাভা, তুমি যা যা প্রোগ্রামিং জানো আমার সবই শেখাও,
এরকম বললে পরে একটু সমস্যা হয়ে যাবে আমার, না তোর জন্য, কারণ আমি তোকে শেখালে আমি ভুলবো না, বাট তুই সব শিখলে তুই গুলিয়ে ফেলতে পারিস। বাট একটা কথা বলছি শোন, এসকিউএল খুব সহজ। আমার এসকিউএল পড়ানোর পর কিন্তু তোর বুঝতে অনেকটা, আমি বলছি না যে আমি পড়ানোর পর তুই সব বুঝে যাবি, সেটা বলছি না, বাট আমি এটা তোকে কথা দিতে পারি, আমি যেভাবে পড়াচ্ছি তার তোর অনেকটাই হেল্প হবে বুঝতে, এসকিউএলটা বিশেষ করে। আর এসকিউএল এর সঙ্গে আর কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোনো মিল নেই। এসকিউএল খুব সহজ, সবাই শিখতে পারবি। তার পাশে আমি এটা বলতে পারি তোকে যে সিটা ভালো করে শেখ। সি 8টা ক্লাস নেবো পুরো সি কমপ্লিট করতে। আমি এখানে প্রোগ্রামিং নয়, আমি এখানে পুরো থিওরিটিক্যাল ডেসক্রিপশনের উপর বেস করে কিভাবে একটা প্রোগ্রামিং বানানো হচ্ছে থেকে শুরু করে সমস্ত কিছুর ওপর জোর দিচ্ছি। এখানে লজিক কি হবে, একটা ফ্যাক্টোরিয়ালের লজিক, একটা লুপ না ওরে, আমি এই জিনিসটা এখানে এমফাসাইজ করছি না। আমি পুরো সি এর সিলেবাসটা তোকে পড়াচ্ছি। আরে ভাই, প্রোগ্রামিং এর লজিক কি হবে সেটা তো আমিও জানি, তুইও জানিস। যে কোনো প্রোগ্রামিং এর জন্য ফ্যাক্টোরিয়াল, ফিবোনাকি সিটি সব কটার লজিক সবার জানা আছে, আর ফ্লোচার্ট করলে লজিক ক্লিয়ার হয়ে যায়। আমি তোকে প্রোগ্রাম লেখার উপর বেস করাচ্ছি যে কি কি থাকে একটা প্রোগ্রামিং এর মধ্যে। সি শিখলে ম্যাক্সিমাম হাই লেভেল ল্যাঙ্গুয়েজ সি এর কনসেপ্ট মেনে কাজ করে, মানে সি তে যা থিওরি বাকিগুলো সেম থিওরি থাকে, একটু 19 আর 20 হয়। এই যেমন জাভাতে যা লুপ ইউজ হয় সি তো সেম লুপ ইউজ হয়, একই লুপ। সি, সি প্লাস প্লাস, জাভা তিনটাতে লুপ সেম। ওখানেও 3 ধরনের লুপ হয়, এখানেও 3 ধরনের লুপ হয়, কিছুই আলাদা নয়। যখন পিএইচপি শিখবি দেখবি একটা ফর ইচ বলে 4টে লুপ ইউজ হয়, এই পার্থক্য, এর থেকে বাইরে কিছু না। দেখো, আমি একটা প্রোগ্রাম দেখে বুঝবো কি করে যে প্রোগ্রামটাকে আমি কিভাবে করব, প্রোগ্রামটা কিভাবে করব, মানে আমি প্রোগ্রামটা লুপ ইউজ করব না ইফ এলস ইউজ করবো, খুব কনফিউজিং, মানে এটা খুব ডিফিকাল্ট বোঝা যে আমি একটা প্রোগ্রাম দেখে কি করে বুঝবো। আমি তোকে বললাম যারা কাজ কর 3টে নাম্বারের মধ্যে গ্রেটার নাম্বারটা বার কর, তুই কি করে বুঝবি এই প্রোগ্রামটা আদৌ ইফ এলস দিয়ে করতে হবে? তোকে বললাম যে ডেটা স্ট্রাকচারের একটা কাজ কর না, আমাকে একটু অ্যারে দিয়ে লিঙ্ক, অ্যারে দিয়ে স্ট্যাকটাকে ইমপ্লিমেন্ট করে দে, তাহলে তুই সেই প্রোগ্রামটায় সুইচ কেস ইউজ করতে হবে, তুই কি করে বুঝবি? আমার কথাটার মানে পরিষ্কার সবার কাছে? কি রে, আমি অ্যাজ এ টিচার তোর পরীক্ষা হবে, তোকে কোশ্চেন করতে হবে, আমি সেইভাবে কিন্তু ক্লাসটা পড়াচ্ছি না, তুই ভালো করেই বুঝতে পারছিস এটা পরীক্ষায় আসবে রে, এটা পড়বে, আমি সেই প্যাটার্নে সি ক্লাস করাচ্ছি না। আমি তোকে এটা ভাবতে বলছি যে আমি তোকে একটা র্যান্ডম প্রোগ্রাম, কিরকম প্রোগ্রাম, ধর সাপোজ যে কেউ বললে একটা ক্যালকুলেটর বানিয়ে দাও, তাহলে তুই কি করবি? এবি দুটো ভেরিয়েবল নেবো, নিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ সব দেখিয়ে দেবো? কেন, তুই কি পাগলের বাচ্চা নাকি যে যাকে প্রোগ্রামটা করে দিবি সে যোগ করতে চাইলো তে যোগ বিয়োগ গুণ ভাগ সব পেয়ে গেল? সেরকম না। তার মানে এখানে তোকে মেনু বেস প্রোগ্রাম করতে হবে। এবার মেনু বেস প্রোগ্রাম করার সময় তুই কি করবি? মেনু বেস প্রোগ্রাম কথাটার মানে কি? মানে হলো তুমি যেটা চাইছো আমি তোমাকে সেটা প্রোভাইড করছি। মানে হলো আমি যারা যারা সি তে ক্লাস করতে চাস আমার স্টুডেন্ট, আমি তাদেরকে লিংক দিয়ে দিয়েছি, তাদের মধ্যে যাদের ইচ্ছা হচ্ছে তারা লিংকে ক্লিক করে ক্লাসটা করতে পারছে, যাদের ইচ্ছা হচ্ছে না ক্লাসটা করছে না। ভেরি সিম্পল, বোঝ ভালো করে। এটাও তো মেনু বেসড, দ্যাট ডিপেন্ডস আপন ইউর চয়েস। আমি তোকে বলতে পারি না আমার ক্লাসটা করতেই হবে তোকে, আমি কখনোই তোকে এটা বলতে পারি না, কিন্তু আমি তোকে চয়েস দিয়ে রেখেছি, তোর যদি মনে হয় পসিবল হয় তুই ক্লাসটা করলি। এর মধ্যে আবার দুটো ফ্যাক্টর আছে, এক যারা ক্লাস করতে চাইছে কিন্তু কোনো প্রবলেমের জন্য ক্লাস করতে পারছে না, তাদের জন্য ভিডিও করে আপলোড করে দেওয়া হচ্ছে। আর এমন অনেকে আছে যারা মনে করছে না আমরা জানি আমাদের ক্লাসটা করার দরকার নেই, তাদের কাছে লিঙ্ক থাকা সত্ত্বেও তারা ক্লাসটা করছে না। তাও যদি তাদের মনে হয় না ক্লাসটায় কি হলো আমার কোনো কিছু জানার দরকার, তারা ইচ্ছা হলে শুনে নিতে পারছে। দ্যাটস টোটালি ডিপেন্ড আপন ইউর চয়েস। তুই বা হাতে যখন তুই ক্যালকুলেটার নিস বা মোবাইলে যখন ক্যালকুলেটার নিস তখন তুই কি কাজ করিস? যোগ বিয়োগ গুণ ভাগ আলাদা আলাদা অপশন থাকে। এক্স্যাক্টলি আমি যখন একটা প্রোগ্রাম করবো আমার মাথায় এটা আনতে হবে যে ইউজার নিশ্চয়ই দুটো ইনপুট দেবে বা একাধিক ইনপুট দিতে পারে, তারা কি করতে চায়, যোগ করতে পারে বা বিয়োগ করতে পারে। তাহলে আমি 1 2 3 4 করে অপশন দিয়ে দেবো তাদেরকে, 1-এ যোগ করবে, 2-এ বিয়োগ করবে, 3-এ গুণ, 4-এ ভাগ। এবার আমি এটাকে কিভাবে করতে পারি? ইফ এলস দিয়ে করতে পারি। ইফ এলস দিয়ে একটা ইফ রেসপেক্টে একটা এলস আসে, পজিটিভ হলে ইফ, যদি কন্ডিশন স্যাটিসফাই না করে তাহলে এলস। তাহলে এখানে তো একটা ইফ এলস হবে না,
একাধিক ইফেলস হতে পারে যার মধ্যে ইকুয়ালিটি চেকিং আছে। একাধিক ইফেলসে ইকুয়ালিটি চেকিং হলে প্রোগ্রামটা এক্সিকিউট করতে যা টাইম লাগবে তার থেকে একটা নতুন আমার কাছে সিস্টেম আছে, সেটা হলো মেনু সুইচ কেস। সুইচ ইজ আ কিওয়ার্ড। 32 খানা কিওয়ার্ড আগের দিন বলেছিলাম, তার মধ্যে সুইচ হলো একটা কিওয়ার্ড। তাহলে সুইচ কিওয়ার্ডের সাহায্যে আমি কিন্তু খুব সহজেই একটা কেস 1 কেস 2 কেস 3 করে একটা মেনু বেসড ক্যালকুলেটর তৈরি করতে পারি। আবার যদি বল তার মানে এই প্রোগ্রামটার ক্ষেত্রে মেনু বেসডের ক্ষেত্রে ইফ এলস ইউজ করা যায়, কিন্তু তার সাথে সুইচ কেস ইউজ করা যায়। তার মানে আমার হাতে দুটো অপশন আছে, কিন্তু আমরা সুইচ কেস ইউজ করছি কারণ হলো তাতে প্রোগ্রামটা অনেক ফাস্ট এক্সিকিউট করে। নেক্সট, তিনটে নাম্বারের মধ্যে কোনটা বড় ক্যালকুলেট করো। তাহলে এই প্রোগ্রামটা কিভাবে করব? এই প্রোগ্রামটা কিন্তু আমি ইচ্ছা করলেও সুইচ কেস দিয়ে করতে পারবো না। কেন পারবো না? কারণ সুইচ কেস ইকুয়ালিটি চেকিং সাপোর্ট করে না। ইকুয়ালিটি চেকিং ছাড়া গ্রেটার দ্যান লেস দ্যান কোন রকম লজিক্যাল অপারেটর সাপোর্ট করে না, শুধুমাত্র ইকুয়ালিটি ছাড়া, ডাবল ইকুয়ালস টু ছাড়া। আমরা কিন্তু জানি a equals to 5 means value 5 is assigned into variable a। তার মানে a ভেরিয়েবলের মধ্যে কিন্তু 5 ভ্যালুটা অ্যাসাইন হয়ে গেল। a double equals to 5 means value 5 is checking whether variable checking whether তার মানে এটা কিন্তু একটা কন্ডিশন চেকিং এর ক্ষেত্রে ইউজ করা হচ্ছে। কিরকম ক্ষেত্রে ইউজ করা হচ্ছে? ইফ এর ক্ষেত্রে। এটার মানে বলছে যে এ ভেরিয়েবলটা চেক করছে যে এর ভ্যালুটা কি 5 কিনা। if yes then it return true, otherwise false। কথার মানেটা আমার ক্লিয়ার হলো সবার কাছে? a equals to 5 means একটা অ্যাসাইনিং অপারেটর বোঝানো হয়, আর a double equals to 5 এটা কোনো কন্ডিশনের মধ্যে যদি আমি রাখি তাহলে এটা বোঝায় যে এর ভ্যালুটা কি 5 এর সমান। যদি সমান হয় তাহলে আউটপুট 1 রিটার্ন করবে, আর যদি সমান না হয় তাহলে কিন্তু আউটপুট 0 রিটার্ন করবে। এইটা হলো আমার ডিসিশন মেকিং এর জন্য, মানে অ্যাসাইনমেন্ট অপারেটর ইকুয়াল টু আর ডাবল ইকুয়াল টু পার্থক্যটা বলে দিলাম তোকে। তার মানে তিনটে নাম্বারে চেকিং এর জন্য আমার কিন্তু নেস্টেড ইফ এলস ইউজ করতে হবে। একটা প্রোগ্রামে একের বেশি ইফ ইউজ করার মানেই হবে তাকে আমরা বলি ল্যাডার বা নেস্টেড ইফ এলস। আর ইফ এলস এর ক্ষেত্রে গ্রেটার দ্যান লেস দ্যান সমস্ত লজিক্যাল অপারেটরই কিন্তু সাপোর্ট করে। আর আমি যদি বলি একটা কাজ কর, আমাকে একটা 1 থেকে 100 অব্দি ন্যাচারাল নাম্বারের যোগফলটা একটু বার করে দিবি, বা 1 থেকে 50, বা আমি 1 থেকে n অব্দি নাম্বারের যোগফল বার করে দিবি। এখানে কিন্তু কোন রকম আমার প্রোগ্রাম করে তোর পক্ষে এটা সম্ভব না যে উইদাউট এনি লুপ। তাহলে লুপ কনসেপ্টটা কেন আসছে? ইফ এলস বা সুইচ কেস দিয়ে তুই করতে পারবি না। 1 থেকে 500 অব্দি কি করে যোগ করবি? কোনো কন্ডিশনই তো আসছে না, চেকটা করব কি করে? তখন আমাকে কিন্তু লুপ ইউজ করতে হবে। তার মানে লুপ হলো একই ধরনের কাজ যখন বারবার করে রিপিটেটিভ ওয়েতে করা হয় তখন তাকে আমরা বলতে পারি লুপ। তাহলে কি কি ধরনের কি জিনিসপত্র আছে একটু দেখে নেওয়া যাক। দেখ, একটা ডিসিশন কন্ট্রোল ইনস্ট্রাকশন বলতে সিতে কি বোঝানো হচ্ছে? ইফ স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট আর কন্ডিশনাল অপারেটর। নেক্সট, ইফ এলস ইফ এলস, এটা হলো নেস্টেড ইফ এলস এর ক্ষেত্রে ইউজ করা হয়। ওকে, যদি কন্ডিশন ট্রু হয় তাহলে ইফ কাজ করবে, না হলে এলস কাজ করবে। আর ইফ এলস এর সেকশনটা কি কাজ করে? একটা ইফ স্ট্রাকচারকে সিঙ্গেল সিলেকশন স্ট্রাকচার বলে, ইফ এলস স্ট্রাকচারকে ডাবল সিলেকশন স্ট্রাকচার বলে। কেন ডাবল সিলেকশন স্ট্রাকচার বলে, কেন সিঙ্গেল সিলেকশন স্ট্রাকচার বলে একটুখানি বলে দিই। শুধু একটাই থাকে ইফ,
তাই একে বলে সিঙ্গেল সিলেকশন স্ট্রাকচার। ইফ যদি কন্ডিশন ট্রু হয় তাহলে শুধু ট্রু পার্ট কাজ করবে, তাই এটাকে বলা হয় সিঙ্গেল সিলেকশন স্ট্রাকচার। ইফ এলস একে বলা হয় ডবল সিলেকশন স্ট্রাকচার। কেন? এর একটা ট্রু পার্ট থাকে, একটা ফলস পার্ট থাকে। দেখে নাও, ইফ যদি কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে ট্রু পার্ট কাজ করবে, না হলে ফলস পার্ট কাজ করবে। নেক্সট, ইফ এলস, নেস্টেড ইফ এলস মানে এটাকে মাল্টিপল সিলেকশন স্ট্রাকচার বলা হয়। এখানে একাধিক আমার ইফ কাজ করে, একাধিক কন্ডিশন চেকিং কাজ করছে। কিরকম দেখে নাও, যদি ক্লাসটা বন্ধ হয়ে যায় তাহলে আমার 10 থেকে 12 মিনিটের মধ্যে আবার স্টার্ট করব। হ্যাঁ, 1 মিনিটের মধ্যে ক্লাসটা অফ হয়ে যাবে, 10 মিনিট সবাই রেস্ট নিয়ে, ব্রেক নিয়ে আবার স্টার্ট করব। হ্যাঁ করতে হচ্ছে, এটা কি নতুন করে নিয়ম হয়েছে নাকি? আগে তো ছিল না। কি মানে এই যে বারবার মানে যে রিজয়েন করতে হচ্ছে ছিল রুমে, একবার করে ফিরিয়ে জুমে যাচ্ছে, এটা এটা কি ছিল, নতুন করে হয়েছে? না না, জুমে আগে এটা তো ছিল চিরকালই না ছিল। এটা। হ্যাঁ হ্যাঁ জুমে ছিল এটা। আরে জুম অ্যাপস এর সুযোগ সুবিধা অনেক বেটার, বাকি অ্যাপস এর থেকে ল্যাপটপ অপারেশন অনেক হ্যাঁ বেটার হয়। এই কারণে জুমের একটাই খারাপ, 40 মিনিটের বেশি চলে না। আমি চিনি যাই না, আমার হচ্ছে ফোনে হেডফোন লাগালে কিছু শোনা যায় না। তুমি গুগল মিটটাতে ভালো আওয়াজ আসে, গুগল কিছুই মিটে শোনা রেকর্ডিং যায় করা না। যায় না, অনেক প্রবলেম আছে। গুগল মিট তো কাটে না আবার আবার। স্ক্রিন, ওটা স্ক্রিন শট অনেক, গুগল মিটের স্ক্রিন শট, স্ক্রিন ছোট আসে। না, ওটা তুমি যদি ফোনটাকে হচ্ছে ঘুরিয়ে নাও, যদি অটো রোটেশনটা অফ করে ঘুরিয়ে নাও, তাহলে হচ্ছে ওটা স্ক্রিনটা বড় করা যায়। ওটা ওটা নয়, সেটা বলছি না। আমি ল্যাপটপ থেকে যখন অপারেট করছি না তখন ওটায় রেকর্ড করতে পারছি না। হুম যদি, আগে কিন্তু প্রবলেম হচ্ছিল। হ্যাঁ যদি পারি আমি গুগল মিটার এটা মিলিয়ে মিশিয়ে ক্লাস নিই। ঠিক আছে, নে হ্যাঁ শুরু করলাম, কন্টিনিউ করছি। হ্যাঁ, হ্যাঁ 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 আসলে মাঝে মাঝে অ্যাডমিট হচ্ছে তো, ওই জন্য আমার একটু সময় লাগছে। দাঁড়া, হ্যাঁ তাহলে কোথায় ছিলাম? ইফ স্টেটমেন্ট আর নেস্টেড ইফ এলস স্টেটমেন্ট, এই তিনটে জায়গায় আমরা বলেছিলাম। ছোট্ট একটা এক্সাম্পলে চলে আয়। এই প্রোগ্রামটার বলতো, লাস্টে আমি একটা কোশ্চেন করছি, বল ভালো করে কোশ্চেনটা দেখবি। হ্যাঁ, আমার কোশ্চেনের মায়াটা বোঝাতে পারলাম? বল, এবিসি এর মান কত হবে প্রোগ্রাম এক্সিকিউটের পর আউটপুটটা? কি রে, যে কেউ বলতে পারিস, ওপেন টু অল কোশ্চেন। সি ইকুয়াল বি হবে। ভ্যালু বল, ভ্যালু বল। 2 হবে, 2 হবে। ইকুয়াল বি। 1 2 2 এ আর বি এর ভ্যালু তো আর চেঞ্জ হবে না, A1 B2, 1 কি 2 এর থেকে বড় না? তাহলে সি কত হবে? 2, এটা হবে। ওকে, নেক্সট, একটা কোড লিখছি, তোরা আউটপুটটা বলবি। হ্যাঁ, আমি একটা কোড লিখছি, তোরা আউটপুটটা বলবি।
এটার আউটপুটটা বল কত হবে? Sir, 2. ভালো করে দেখে বলবি, দুমদারাক্কা বলবি না, ভালো করে দেখে বলবি, বারবার করে বলবি। আরবিট ভ্যালু প্রিন্ট করবে শুভদা। এটার আউটপুটটা কত হবে বলতে পারলে বুঝবো বুদ্ধি আছে। ও এটা আউটপুট তো কিছুই দেবে বল না। ভেবে বল। Error হবে না? আউটপুট তো কিছুই দেবে না এখানে। Error এখানে তো হবে? এখানে তো এই গ্রেটার দ্যান বি না। দাঁড়া ওয়েট ওয়েট ওয়েট, আমি কোডটা শেষ করিনি, দাঁড়া। Else part নেই? হ্যাঁ এলস পার্টটা লিখতে ভুলে গেছি, ওয়েট। এলস পার্ট না ছাড়া তো এরর দেবে। এলস পার্টটা এরর দেবে, আমি কোডটা লিখে দিচ্ছি, ওয়েট কর। ভেবেছি এক, লিখেছি আরেক, দাঁড়া, মানে একটা পার্ট লেখা হয়নি। এবার বল আউটপুট কত হবে? মাথা ঠান্ডা রেখে বলবি, কারণ সময় দেখতেন এনিওয়ান, যে কেউ বল আউটপুট কত হবে? যে কেউ বলতে পারিস কত গার্বেজ হবে ভ্যালু প্রিন্ট বলবি। করবে। হ্যাঁ গার্বেজ ভ্যালু প্রিন্ট করবে। শিওর? হ্যাঁ সি তে তো কোনো ভ্যালু অ্যাসাইনই করা হয়নি। তাহলে সিটাই তো প্রিন্ট করে দেবে আউটপুট। ঠিক আছে, তনুময় বলছি দিতে পারে। গার্বেজ ভ্যালু প্রিন্ট করবে, আর বাকিরা বল। सर तो एक जगह सी को প্রিন্ট করে দেবে আউটপুট। কত तो सर বলো? सर बोल रहे हैं आपका तो প্রিন্ট হবে না, এখানে এরর দেবে প্রোগ্রামটাতে এক্সিকিউট করতে। অ্যাকচুয়াল এ और ইকুয়াল টু, C এই সরি 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 আর খালি ভুল লিখছি, ওয়েট 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 ওয়েট, this is b now okay a is equal to 1, b is equal to 2, c, okay, a greater than b, print c, else print c, abc 3 are integer variable, so what will be the output? error হবে না, আউটপুট এরর হবে না। হ্যাঁ সি প্রিন্ট করিয়ে দেবে না, কারণ কি করে প্রিন্ট করাবে? সি প্রিন্ট করাবে কি করে? সি কন্ডিশনটা যদি ট্রু তাহলে হয় তাহলে পারু, মানে পি হচ্ছে কন্ডিশন যদি ট্রু হয় তাহলে হচ্ছে পি হচ্ছে প্রিন্ট হবে, আর যদি কন্ডিশন ফলস হয় তাহলে আরে তার কোড উত্তরটা দেখ হবে। ভালো করে, কোড দেখ কোড a1 b2 1 2 এর থেকে গ্রেটার নো, তাহলে কি ফলস পার্ট কাজ করবে না? ফলস মানে আউটপুট দেবে 0 যদি কন্ডিশন ফলস হয় তাহলে ফলস হলে 0 হয় না। a যদি 2 হতো, b যদি 1 হতো, তাহলে আউটপুট দিতে 1। তনুময় বুঝলি? হ্যালো, ইন কেস অফ, কন্ডিশন ট্রু হলে 1 দিত আউটপুট। হ্যাঁ এবার দেখ a to b1, তাহলে 2 গ্রেটার দ্যান 1, তো a to b1 2 গ্রেটার দ্যান 1, তাহলে আউট c এর তো ভ্যালু কিছু দেওয়া নেই। যদি আমি c এর কোনো ভ্যালু দিয়ে দিতাম তাহলে অবভিয়াসলি সেটা হতো। যদি কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে আউটপুট দেবে 1, যদি কিছু না দেওয়া থাকে আদারওয়াইজ আউটপুট দেবে 0। বোঝা গেল কি রে? তবে আগে নিয়েছিল a এর ভ্যালু 1 যখন ছিল আর b এর ভ্যালু যখন 2 ছিল তখন সেই ক্ষেত্রে 0 হবে, আর এখন যেটা আছে তার জন্য 1 হবে। হ্যাঁ তাহলে কন্ডিশন কি স্যাটিসফাই করলো না? তো 1 গ্রেটার দ্যান 2 নো, তাহলে এলস পার্টে চলে এলো, তাহলে আউটপুট কত দেবে? ফলস মানে কত? আউটপুট 0 রিটার্ন করবে। 0 বুঝলি? যদি আমি এখানে শুধু সি দিতাম, যাদের কোশ্চেনটা ছিল যে সি আউটপুট দেবে, নাও সি আউটপুট দেবে যে কোনো কেস, in case of positivity or negativity, in case of anyone, output will be C.
এবার যাই হোক না কেন আউটপুট হবে, আউটপুট দেখাবে সি, বুঝলি? সি দেখাবে, এটা তো আর আমি বলিনি। বোঝা গেল ট্রিক্স গুলো, কোনটা কি বলতে চাইছি? দাদা হ্যাঁ হ্যাঁ বুঝতে দাদা বলে ফেলো। আরেকটা কোশ্চেন বলছিলাম বলছি, যে মানে এগুলো মানে বলো। বলছিলাম যে মানে সি এর ভ্যালুটা কেন 1 বা কেন 0 দেখাচ্ছে, মানে অন্য কোনো কিছু ইফ কন্ডিশন দেখাচ্ছে না কেন, স্যাটিসফাই, মানে সেটাই আর কি জানা। যদি কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে ট্রু ভ্যালু রিটার্ন করে, ট্রু মানে 1। আর যদি কন্ডিশন স্যাটিসফাই না করে তাহলে ফলস ভ্যালু রিটার্ন করে, ফলস মানে 0, তাই জন্য। বুঝতে পেরেছি। মানে এই ক্ষেত্রে এটা অলওয়েজ হবে। হ্যাঁ, এটা বলতো। सर कहने का मतलब ये है कि सर হ্যাঁ বলো বলো। सर बोल रहे हैं कि आपके कहने का मतलब ये है कि अगर ट्रू होगा तो 1 वैल्यू आएगा और फॉल्स होगा तो 0, राइट लेकिन राइट। कंडीशन में क्या रहेगा वही ना। हाँ कंडीशन, अगर कंडीशन सेटिस्फाई किया तो आउटपुट 1 रिटर्न किया, ट्रू। और कंडीशन सेटिस्फाई नहीं किया तो फॉल्स ही रिटर्न, फॉल्स रिटर्न होगा। फॉल्स का मतलब क्या है? 0। लेकिन सर अगर आप वहाँ कंडीशन दिए हैं, वहाँ जो कंडीशन था उसके हिसाब से सी में वैल्यू आना चाहिए था, ये वो नहीं वाला, आएगा ये कोड वाला और रिजल्ट अलग दूसरा कोई आएगा। वैल्यू नहीं आएगा। ये जो बोला उसके अंदर सी का कोई वैल्यू ही नहीं है, इसीलिए। ठीक है। ओके सर। हाँ না দিলাম না, ছাড়। নেক্সট দেখ, this is the flowchart part of if else statement. If a greater than b, true part will be executed, c is equal to a, otherwise c is equal to b. ওকে, যদি আমি এই কোডটা, দিস ইজ দ্য কোড, আমি যদি এই কোডটার একটা ফ্লোচার্ট আঁকি, তো হোয়াট উইল বি দ্য ফ্লোচার্ট অফ দিস কোড? এই কোডটার ফ্লোচার্টটা কি হবে? ভালো করে কোডটা দেখ, এইটুকু ব্লকটার ফ্লোচার্ট হয়ে যায়, দিস ওয়ান ইজ দ্য ফ্লোচার্ট পার্ট। এই যদি বি এর থেকে বড় হয়, ট্রু পার্টের মধ্যে সি এ রাখছে আর ফলস পার্টের মধ্যে সি এ বি রাখছে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যে কোনো কোড দেখে নিয়ে কোনো কোডের ফ্লোচার্ট আঁকতে পারাটা একটা ইম্পর্টেন্ট পার্ট। নেক্সট, নেস্টেড ইফ এলস। দেখ, ইফ যদি কন্ডিশন 1 স্যাটিসফাই করে দেন ট্রু পার্ট 1 কাজ করবে। এলস ইফ, এই এলসটা অপশনাল, ইউ ক্যান রাইট ইট অর ক্যান নট রাইট ইট। ইফ কন্ডিশন 1, ইফ কন্ডিশন 1 ট্রু পার্ট 1, এলস ইফ কন্ডিশন 2 ট্রু পার্ট 2, এলস ইফ কন্ডিশন 3 ট্রু পার্ট 3, একদম লাস্টে গিয়ে এলস লেখা হয়। ওকে, একটা এক্সাম্পল দেখানো যাক। দেখ, যদি লজিক্যাল পার্টটা ট্রু হয় তাহলে বিভিন্ন স্টেটমেন্ট কাজ করবে। এলস ইফ সেকেন্ড লজিক্যাল পার্ট, দেন একাধিক স্টেটমেন্ট কাজ করতে পারে, আর এলস পার্টের মধ্যে অন্য স্টেটমেন্ট কাজ করছে। আমার কোডটা ভালো করে এটা তো তোমার ওই গ্রেটার দেন 3 নাম্বার তো হয় না? কি বলো? গ্রেটার বিটুইন 3 নাম্বারস তো হয় না এটা নেস্টেড ইফ এলস? হ্যাঁ, বিভিন্ন কিছু হতে পারে, এটা তো তোকে সিনট্যাক্সটা দেখাচ্ছি, জেনারেল সিনট্যাক্স হতে পারে। তুই যেটা বলছিস সেটা ঠিক আছে। এখানটা খেয়াল কর, সিম্পল প্রোগ্রাম ইউজিং ইফ এলস ইফ এলস, একদম পাতি নেস্টেড ইফ এলস এর একটা প্রোগ্রাম। কারো কোনো বুঝতে অসুবিধা? প্রোগ্রামটার কোনো ডাউট? এই প্রোগ্রামটা বুঝতে কারোর কোনো ডাউট? যদি এ আমি 2 আর বি আমি 1 নিই তাহলে দেখাবে এ যদি 2 আর বি যদি 1 নিই, এ এন্ড বি গ্রেটার দ্যান এটা কেন বলা হয়েছে? তাহলে কি দেখাবে? 2 1 থেকে ছোট? নো। 2 1 সমান? নো। তাহলে দেখাবে এ ইজ লার্জার দ্যান বি। দাদা বলছি যে প্রিন্টএফ এর লাইনটা একবার জোরে বল। যে প্রিন্টএফ এর লাইনটা একবার বোঝাও। হ্যাঁ, ও বলছে
একদম একদম প্রিন্টেবল যে লাইনটা আছে, একদম ফার্স্টের প্রিন্টেবল লাইনটা, এন্টার ভ্যালুস পরে এ এন্ড বি আছে না, তারপর ওটা এন্টার ভ্যালু অফ ওটা এ তো এন্ড ইউজারের থেকে ভ্যালু নেবে। হ্যাঁ 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 এন্টার হ্যাঁ ভ্যালু অফ এ এন্ড বি ইকুয়াল টু বা কিছু, হ্যাঁ এ আর বি এর ভ্যালুটা নিচ্ছি। এ যদি 2b1 নি, 1 এর থেকে লেস দ্যান নো, 2 1 এর ইকুয়াল নো, তাহলে এ লার্জার দেখাবে। আরে দুটো নাম্বারের মধ্যে বড় ছোটর প্রোগ্রাম। এ যদি আমি 1 নি b 2 নি, তাহলে 1 2 এর থেকে লেস দ্যান ইয়েস, তাহলে দেখাবে এ লেস দ্যান বি। আর যদি এ ও 5 আর বি ও 5 নি, তাহলে দেখাবে এ ইকুয়াল টু বি। ক্লিয়ার সবার প্রোগ্রামটা? ঠিক আছে। আমি তো সিটা ব্রাশ আপ করছি। হ্যাঁ হ্যাঁ সিনট্যাক্স এরকম এরকম লিখতে হবে, সি একটা কেস সেন্সিটিভ। হ্যাঁ ঠিক আছে। এটা দেখে নে, this is an nested if else statement, ladder if else, nested if else বলা যায়, ladder if else না, এটা ছিল ladder if else বলে, if else if else কে বলে ladder, মানে জাস্ট লাইক ওই ময়ের মতো হয় বলে ladder বলা হয়। সবই nested if else এর মধ্যে ফেলতে পারি। এটা if এর আন্ডারে একটা if else থাকবে, আবার else পার্ট থাকবে। if যদি স্টুডেন্ট এমসিএ ডিপার্টমেন্ট থেকে বিলংস করে, তাহলে এমসিএ দেখিয়ে দেবে। স্টুডেন্ট যদি 60 এর বেশি পায়, তাহলে দেখাবে পাস, এলস পার্ট দেখাবে ফেল। এটা কিন্তু কোনো সিনট্যাক্স নয়, এটা একটা ফ্লোচার্ট প্যাটার্নে লেখা হয়েছে, প্রোগ্রাম নয়। এলস পার্ট দেখাবে নট বিলংস টু এমসিএ। এরকম ভাবে কিন্তু একটা ইফ এলস করা যায়, একটা ইফ এর আন্ডারে ইফ এলস, আবার ওই ইফ এর 60 এর বেশি কি 60 হলেও তো দেখাবে। আরে হ্যাঁ হ্যাঁ 60 এর বেশি কি লজিক বাদ দে না, আমি কনসেপ্ট বলছি। যদি ইফ এর আন্ডারে ইফ এলস একটা রাখলাম, আবার সেই ইফ এর আলাদা এলস পার্ট থাকবে। বোঝাতে পারছি? pseudo code of nested if else structure। এটাকে যখন প্রোগ্রামিং প্যাটার্নে লিখেছে, এটা ভুল লেখা আছে, এটা প্রোগ্রামিং প্যাটার্নে নয়, এটা সি এর প্রোগ্রাম হচ্ছে না একটা, জাস্ট এটা বোঝাতে চাইছে ওরা। এইখানটা দেখে নে, ভেরি 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 ইম্পর্টেন্ট পার্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। টার্নারি অপারেটর, we can say that ternary operator as well as ternary operator also called ternary operator or conditional operator. You can write this line, যদি x 0 থেকে বড় হয় তাহলে y 1 হবে, না হলে y -1 হবে। এটার মানেই হলো এটা, দেখ বুলিয়ান এক্সপ্রেশন, এটা হলো এক্সপ্রেশনটা। যদি ট্রু হয় তাহলে 1 হবে, ফলস হলে এক্সপ্রেশন 2 কাজ করবে -1। বুঝতে পারলি? না কারোর কোনো ডাউট হলে বল। হ্যাঁ বুঝতে পেরেছি। সবার বোঝা গেল? এই 4 লাইনের কোড, এই 4টে লাইনকে, এই 4 লাইনের কোডকে আমি এরকম ভাবে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারলাম। ক্লিয়ার? ইজ ইকুইভ্যালেন্ট টু দ্যাট। বুঝতে পেরেছি। তার মানে আমি এটাকে কিন্তু আমি এরকম ভাবে প্রকাশ করতে পারি। বুঝতে পারছিস? না কারো কোনো ডাউট বল। টার্নারি অপারেটরকেই কিন্তু আমরা বলতে পারি, না বুঝতে পারছি। টার্নারি অপারেটরকে আমরা কন্ডিশনাল অপারেটর বলতে পারি। দেখ 4টে লাইনের কোডকে একটা লাইনে লেখা হলো, মানে এগুলো কি বলতো, আউটপুট বার করা, বিভিন্ন প্লেসমেন্টের সময় টেকনিক্যাল রাউন্ডে এরকম ভাবে লেখা থাকে আউটপুট কি হবে, সেই ক্ষেত্রে কনসেপ্ট বিল্ডার। আদারওয়াইজ প্রোগ্রামে আমরা খুব একটা টার্নারি অপারেটর ইউজ করতে দেখি না, করা হয়ও না খুব একটা। দেখো পরেরটা, একটা ইভেন অর্ডার প্রোগ্রাম বলেছে। দেখ তো বুঝলে কিনা, ইভেন অর্ডার প্রোগ্রামটা টার্নারি অপারেটর দিয়ে কি সুন্দর করে করা হয়েছে। সব থেকে মজার কথা হলো যে টার্নারি অপারেটর দিয়ে কি সুন্দরভাবে করা হয়েছে। দেখ যদি নামটা 10 হয়, 10 mod 2 যদি 0 সমান হয়ে যায় তাহলে ইভেন নাম্বার, না হলে দেখাবে অর। এই টোটাল গল্পটাকে আমি একটা লাইনে ছেড়ে দিয়েছি। দেখ
দেখলি টোটাল গল্পটাকে একটা লাইনে লেখা হয়েছে। যদি নামটা আগেই 10, এই টোটাল কোডটা ভালো করে দেখ। এই জিনিসটাকে একটা লাইনে লিখেছি, দেখ এই জিনিসটাকে একটা লাইনে লেখা হয়েছে, বুঝলি? যদি নামটা 0 এর সঙ্গে নামটা 2 দিয়ে মড করার পর 0 হয়ে যায় তাহলে দেখাবে ইভেন, না হলে দেখাবে অড। পরেরটা কেস কন্ট্রোল স্টেটমেন্ট। দু রকমের সিতে আমার কন্ট্রোল স্টেটমেন্ট আছে, একটা হলো সুইচ কেস, একটা হলো গো টু। তাহলে সুইচ কেস আর গো টুর মধ্যে কি কি আছে? দুটো অবশ্যই এক কিওয়ার্ড, 32 কিওয়ার্ডের মধ্যে কিওয়ার্ড অবশ্যই। কেস কন্ট্রোল স্ট্রাকচার কি কাজ করে? সিতে কিছু স্পেশাল কেস কন্ট্রোল স্ট্রাকচার থাকে যারা বেসিক্যালি বিভিন্ন কেসগুলোকে অপারেট করতে সাহায্য করে। যে কাজগুলো অবশ্যই ইফ দিয়ে করা যেত সেই কাজগুলোই করা কিন্তু অনেক এফেক্টিভ ওয়েতে করে। যে কাজগুলো আমার ইফ এলস দিয়ে করা যেত বা নেস্টেড ইফ এলস দিয়ে, সেই কাজগুলোতে কেই আরো সহজে করে, তাকেই আমরা বলতে পারি কিন্তু সুইচ মানে কন্ট্রোল স্ট্রাকচার। যেমন সুইচ গো টু কে বলা হয়, দেখ আই কত নিয়েছি 2, তাহলে দেখ আই কত 2, তাহলে এখানে কত গেল আমার 2, যেই 2 গেল 2 চেক করবে 1 এর সমান না 2 2 এর সমান, সরাসরি ভাবে 2 এ চলে গেল। সুইচ স্টেটমেন্টের মধ্যে ভেরিয়েবলটা আই ভেরিয়েবল মে বি আইদার ইন্টিজার অর ক্যারেক্টার। সিতে সুইচ কেসের মধ্যে ভেরিয়েবলটা হয় ইন্টিজার হতে পারে অথবা ক্যারেক্টার হতে পারে, এই দুটোর বাইরে কিছু হতে পারে না। এটা প্রোগ্রামিং টু প্রোগ্রামিং একটু ভ্যারি করে। আমি যেহেতু সি প্রোগ্রামিং হাইলাইট করছি তাই সি এর কনসেপ্টটাই বলছি। এই যদি একটা হয় তাহলে কি দেখাতো? যদি আইটা 2 হয় তাহলে দেখাবে আই এম ইন কেস 2। যদি আইটা 3 হয় তাহলে কিন্তু দেখাবে আই এম আরে দাদা মাঝে শোনা যাচ্ছিল না কিছু। মাঝে শোনা যাবে কি করে? মাঝে তো আমি কথাই বলিনি, চা আনতে গেছিলাম। দেখ আরে এই কোডটা বোঝা গেল সবার? হ্যাঁ 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 বোঝা গেল। ডিফল্ট কেন থাকে বলতো? ডিফল্ট হলো যখন কোনো কন্ডিশনই স্যাটিসফাই করবে না তখন ডিফল্ট কাজ করে। নেক্সট দাদা বলে ফেলো। বলছি ডিফল্ট কন্ডিশনটা যদি ধরো যে না দিলাম তখন কি এরর দেবে? ডিফল্টটা দেওয়া উচিত, অবশ্যই দেওয়া উচিত। না ধরো যে আমি হয়তো দিতে ভুলে গেলাম, এরকম হতে পারে। ওটা সিনট্যাক্সের মধ্যে, সেই সময় কি দেবে? না ওটা চালিয়ে দেখিস না, এরর দেবে না। ওটা সিনট্যাক্সের মধ্যে ডিফল্টটা দিতে লাগে, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা। ট্রিক্স অন সুইচ কেস। সুইচ কেসের ট্রিক্স, এই পেজটা খুব বেশি ইম্পর্টেন্ট। কি বলছে? যখন আমরা সুইচ কেস চালাবো তখন আইদার তোমার ইন্টিজার স্টেটমেন্ট ইভালুয়েট হবে কিওয়ার্ডে, মানে ইন্টিজার দিতে হবে। যদি ম্যাচ ফাউন্ড হয় তাহলে সেই কেসটা এক্সিকিউট করিয়ে দেবে, আর যদি না হয় তাহলে তার সাবসিকুয়েন্ট পরের কেসগুলো দেখতে থাকবে এবং ডিফল্ট স্টেটমেন্ট দিতে হবে। যদি কোনো ম্যাচই না পাই, যদি কোনো ম্যাচ না পাই তাহলে ডিফল্ট স্টেটমেন্ট এক্সিকিউট হবে। যদি তুই ডিফল্টটা না দিস, কোনো ম্যাচ না পেলে দেখা যায় যে এরর দিয়ে দেয় বা কিছু আউটপুট আছে না, আউটপুট স্ক্রিনটাই হ্যাং করে, বেসিক্যালি এরর দেয়। ইন কেস অফ অনেক কম্পাইলার আছে তো, কিন্তু বেসিক্যালি এরর দেয়। যদি পার্টিকুলার কোনো কেস
আমার ইভালুয়েট করে যায় তাহলে ব্রেক স্টেটমেন্ট দিতে হয়। ব্রেক কথাটার মানে কি বলতো? ব্রেক কথাটা মানে আউট অফ দ্য ব্লক চলে যায়, আমি লিখে দেখাচ্ছি। আর যদি কোনো ব্রেক স্টেটমেন্ট না দিই তাহলে কন্ট্রোলটা পরপর পরপর কিন্তু সুইচ কেস থেকে বেরিয়ে যেতে থাকে। If there is no need of break statement after the default since control comes out of the switch anyway. তার মানে ডিফল্ট স্টেটমেন্টের পর আর ব্রেক দেওয়ার কোনো দরকার পড়ে না। দেখা যাক কি বলছে। দরকার নেই, এই কোডটা ঠিক সি এর মতো করে, মানে একটু প্রবলেম আছে কোডটা, রান করবে না, কিন্তু কনসেপ্টটা দেখা যেতে পারে। গোলস বলে একটা ভেরিয়েবল নিয়েছি যার মধ্যে কিছু আউটপুট প্রিন্ট করেছি, গোলস একটা আমি নাম্বার নিয়েছি, ইনপুট নিয়েছি স্ক্যানএফ করে। যদি সেটা 5-এর কম হয় তাহলে গো টু এসওএস। এই গো টু স্টেটমেন্টের কাজ কি? গো টুর পর আমি যা লিখবো সরাসরি ভাবে সেইটাই চলে যাবে। গো টুর পর আমি যে কিওয়ার্ডটা লিখবো সরাসরি ভাবে সেই কিওয়ার্ডে চলে যাবে। এই হলো গো টু। যখন কেটে যাবে 10 মিনিট পর তখন আবার স্টার্ট করব, কিন্তু হ্যাঁ ক্লাস শেষ হয়নি। গো টুর পর সরাসরি ভাবে এসওএস এ চলে যাবে। ঠিক আছে ঠিক আছে। এখানে এসওএস লিখেছি, সরাসরি ভাবে এসওএস এ চলে যাচ্ছে। যখন 1 2 3 4 5, যদি 5-এর কম ভ্যালু কিছু নেওয়া হয়, যদি 2 নিস তাহলে আউটপুট দেখাবে টু আর ইজ হিউম্যান, মানে মানুষ মাত্রই ভুল হয়। টু আর ইজ হিউম্যান কথাটা খুব ভালো কথা, এটা ইউনিভার্সাল ট্রুথ, কথাটা ইউনিভার্সাল ট্রুথ বলা হয় যে মানুষ মাত্রই ভুল হয়। যদি কেউ গোস ভেরিয়েবলের ভ্যালুটা ধর নিলি 10, 10 লেস দ্যান ইকুয়ালস টু 5, নো, তাহলে এলস পার্টে চলে গেল, ইফ কাজ করলো না। এলসে দেখালো অ্যাবাউট টাইম সকার প্লেয়ার্স লার্ন সি অ্যান্ড সেড গুড বাই ডিও টু সকার টাইম, হয়ে গেল। এক্সিট মানে বেরিয়ে চলে যাওয়া, এক্সিট মানে টোটাল ব্লকের বাইরে বেরিয়ে চলে যাওয়া বোঝায়। বুঝতে পারা গেল গো টু কিওয়ার্ডের কাজটা? কি রে, গো টু কিওয়ার্ডের কাজ বুঝলি? হ্যাঁ হ্যাঁ। গো টুর পর আমি যা লিখবো সেটাই চলে যাবে, কিন্তু ফার্স্ট অ্যালফাবেট গুলো কিন্তু ক্যাপিটালে না, এখানে ভুল লেখা আছে, ক্যাপিটাল না স্মলে হবে। ঠিক আছে। গো টু দিয়ে কিছু রিমার্ক বলছে। গো টু কেন ইউজ করা হয়? আমি পার্টিকুলার বা নর্মাল ফ্লোকে ভায়োলেট করানোর জন্য আমি গো টু ইউজ করি। তার মানে কি বলছে? আমি যদি এরকম লিখি, ধর দেখ, গো টু একটা কিওয়ার্ড, তারপর আমি কিছু লেবেল লিখলাম, তারপর ব্লক গুলো না আর আমার এক্সিকিউট করবে না, এগুলো কিচ্ছু এক্সিকিউট করবে না, কিচ্ছু এক্সিকিউট করবে না। কোনো ডটই এক্সিকিউট করবে না, কোনো ডট এক্সিকিউট করবে না, কোনো ডটই এক্সিকিউট করবে না। ওকে, কোনো ডট এক্সিকিউট করবে না। তারপরে হাই স্টুডেন্টস কথাটা দেখিয়ে দেবে। তার মানে গো টু পাওয়ার পর ও সরাসরি গো টুর পর আমি যা লিখি ও সরাসরি কিন্তু সেই লেখায় চলে যায়, বা আফটার ইগনোরিং অল লাইন, এই টোটাল জিনিসটাকে ইগনোর করে। মানে টোটাল জিনিসটাকে ইগনোর করে বলতে কোনটাকে ইগনোর করে দেখে নেওয়া যাক। গো টু করার পর এই টোটাল জিনিসটাকে কিন্তু ও ইগনোর করছে, এই জিনিসটা কিন্তু ইগনোর করছে। ও কোথায় চলে যাচ্ছে গো টু করার পর? ও গো টু করার পর কিন্তু সরাসরি ভাবে গো টু থেকে এই যে লেভেল পাচ্ছে না,
ও কিন্তু এই লেভেল ও যে লেভেল পাচ্ছে এই লেভেল থেকে ও সরাসরি কিন্তু এটাই চলে যাচ্ছে। সবার ক্লিয়ার হলো? বোঝাতে পারছি সবাইকে? আশা করে কিন্তু বোঝাতে পারছি। হ্যাঁ ছবি দেখে শুধু আমাকে দেখতে পাচ্ছিস না, বাকি পড়া দেখে কিন্তু বোঝা যাওয়ার কথা। বলিস তো পরের দিন নিজের ছবিটাও দেখাবো। ক্লাসটা এরপরেও কন্টিনিউ করব, হ্যাঁ আমার শেষ হবে না কিন্তু কেটে যাবে, ওই 10:30টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে, মানে এরপরেও আমরা একটু কন্টিনিউ করব। হ্যাঁ রে, এইটা আর বোঝানোর কিছু নেই। তাহলে কি করব, আরেকটু এগোবো, লুপ করাবো না এতটাই রাখবো? করাও করাও করাও। হ্যাঁ করাও দেখ। হ্যাঁ তারপর একটু প্রোগ্রাম নিয়ে নাড়াচাড়া করলে ভালোই হয়। হোক, তবে একটা সুইচ কেসের প্রোগ্রামকে এক্সপ্লেন করা যাক। এরপরে তাহলে একটু প্রোগ্রাম নিয়েই নাড়াচাড়া করছি, লুপটা তাহলে আর আজকে ধরছি না। ঠিক আছে। যদি আমরা একটা প্রোগ্রামকে কনসিডার করি যেখানে আমরা কি বলেছে যে একটা মেনু বেস ক্যালকুলেটর বানাও। হোয়াট ডু মিন বাই মেনু বেস ক্যালকুলেটর? মানে এ ইউজার ক্যান অপারেট অ্যাজ পার হিজ চয়েস। একটা ইউজার তার চয়েস অনুযায়ী সমস্ত কাজ করতে পারবে। stdio.conio.h প্রোগ্রামের এক্সিকিউশনটা দেখ ভালো করে। দেখ মেন ফাংশন থেকে প্রোগ্রাম স্টার্ট হলো, লাইনটা দেখবি ক্লিয়ার স্ক্রিন করে দিচ্ছে, যদি কোনো থাকে দুটো নাম্বার চাইছে এবি, আমি দুটো নাম্বার দিলাম, একটা 22 দিচ্ছি, একটা 11 দিচ্ছি বা 10 দিচ্ছি। দাদা কিছু দেখা যাচ্ছে না, স্ক্রিনটা ব্ল্যাঙ্ক হয়ে গেল তো। আসবে এবার এসছে এবার এসছে। দেখ গিভ ইউর চয়েস, 1 থেকে 4 এর মধ্যে তোকে চয়েস দিতে হবে। গিভ ইউর চয়েস ফ্রম 1 to 4। গিভ ইউর চয়েস ফ্রম 1 to 4। আগে একটা এটা করে দেওয়া উচিত ছিল, আমি ধর 1 দিলাম। প্রোগ্রামের এক্সিকিউশনটা খেয়াল কর ভালো করে, ও সরাসরি 1 এ চলে গেল। দেখ কেস 1 এর মধ্যে 1 এ চলে গেল, গিয়ে কিন্তু ও সামেশনটা দেখিয়ে দিল। ব্রেক পেলে আউট অফ দা ব্লক চলে গেল, গেট সিএইচ এ থেমে গেল, ও কিন্তু যোগফলটা দেখিয়ে দিয়েছে। আমার এই প্রোগ্রামটা অবশ্যই একটা জিনিস করা উচিত ছিল, সেটা হলো একদম প্রথমেই আমার এই প্রিন্টটা করা উচিত, printf দেখ আমি যদি প্রোগ্রামটাকে রান করাই, যা যা প্রথমেই আমার মেসেজটা দিয়ে দিচ্ছে এন্টার 2 নাম্বার, আমি নাম্বার দিলাম 60 আর 35।
এবার বলছে গিভ ইউর চয়েস ফ্রম 1 to 4, তাহলে আমি দেখে নিতে পারছি 1 এ যোগ, 2 এ বিয়োগ, 3 এ গুণ আর 4 এ আমার ভাগ আছে। তাহলে আমি কি করতে চাইছি, ধর আমি করতে চাইছি হলো গিয়ে ভাগ করতে চাইছি 4, ভাগ করলে ভাগফলটা দিয়ে দিলাম। আবার যদি আমি প্রোগ্রামটাকে রান করাই, প্রোগ্রামটা রান করালে আমি দুটো নাম্বার নিলাম 44 আর 33, তাহলে গিভ ইউর চয়েস, আমি চয়েস দিয়েছি সাপোজ 2, তো সাপোজ দিয়েছি 9 চয়েস, তাহলে দেখাবে ইনভ্যালিড ইনপুট। তাহলে যখন আমার ইনভ্যালিড ইনপুট আসছে, ইনভ্যালিড ইনপুটটা কেন আসছে দেখ, লাইন বাই লাইন এক্সিকিউশনটা খেয়াল। বুঝতে পারছি না তো, মানে নেট মাঝে মাঝে থাকছে না, সেই জন্যই আর কি জিজ্ঞেস করলাম। ঠিক আছে, না না করিনি এখন, করছি, এবার করছি। ঠিক আছে, এবার দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে ক্লিয়ার। আমি নিজেই মোবাইলে হ্যাঁ ওকে ওকে এবার আসছে। আমি মোবাইলে চেক করি অলওয়েজ, তোরা যেটা দেখছিস আমিও সেটাই দেখছি, কারণ আমি মোবাইল দিয়ে কানেক্ট করে ল্যাপটপকে হোস্ট করে দিই, করে দিয়ে তারপরে আমি মোবাইলে দেখি তোরা যেটা দেখতে পাচ্ছিস, আমি মোবাইলে সেটা, মানে আমি বুঝতেই পারি তোরা কি দেখতে পাচ্ছিস, আমিও তোদের মতো একটা নর্মাল ইউজার হয়ে যাই। না আপাতত আমি ল্যাপটপই দেখছি, তো সেই জন্যই। দেখ এই প্রোগ্রামটা যেটা সুকান্তর কোশ্চেন ছিল, তুই তোর জন্যই বলছি, আমি অফ করে দিলাম ডিফল্ট পার্টটা, ঠিক আছে? ডিফল্ট পার্টটা আমি অফ করে দিচ্ছি, রান করানো যাক। হ্যাঁ 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 হ্যাঁ, প্রোগ্রাম রান করবে, প্রোগ্রাম রানে কোনো সমস্যা হবে না। কম্পাইলার টু কম্পাইলারও ভ্যারি করে অনেক ক্ষেত্রে। তোমার চয়েসটা দাও, ধর 9 দিলাম চয়েস, 8, তাহলে কিছু দেবে না, বুঝলি? কিছু মেসেজ দেবে না। হ্যাঁ, এটা এক্সপেক্টেড নয়। বুঝতে পেরেছি এবার জিনিসটা। বুঝতে পেরেছি। এক্সপেক্টেড নয়। একটা এটিএম এর টাকা নেই, সেটাই। এটিএম এর বাইরে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়, তাকে বলা হয় ডিফল্ট। এটিএম এর টাকা নেই, সবাই আসছে 1 2 3 4 সব অপশন করছে, লাস্টে দেখছে টাকা বেরোচ্ছে না, লোকে ফ্রাস্ট্রেশন নিয়ে বাইরে বেরোচ্ছে। দ্যাটস নট এক্সপেক্টেড ফ্রম এ গুড প্রোগ্রামার। ওকে, বুঝতে পেরেছি, ক্লিয়ার। হ্যাঁ, কি প্রোগ্রাম করছি তার আগে একবার দেখে নে প্রোগ্রামটা। বুঝতে পারছিস কোনটা করছি, যেটা নিয়ে তোদের ডাউট ছিল? দেখে নেওয়া যাক। এখানে একটা বাই ডিফল্ট ভুলভাল ভ্যালু দিচ্ছে। ওকে, তখন আমি 1 0 বললাম, ওটা একটা লজিক্যাল কনসেপ্ট থেকে বলেছিলাম, বাট এখানে দেখা যাচ্ছে যে একটা ভুলভাল ভ্যালু দিচ্ছে। গার্বেজ ভ্যালু দিচ্ছে। দাদা আরেকবার আউটপুটটা দেখাবে? হ্যাঁ, দেখ যাই করি না কেন একটা বাই ডিফল্ট ভুলভাল ভ্যালু, আমি তখন কনসেপচুয়ালি দেখালাম, বাট এখানে এই কম্পাইলার দেখা যাচ্ছে একখানা বাই ডিফল্ট ভ্যালু দিচ্ছে। এবার যদি আমি
যদি আমি এটা চেঞ্জ করে দিই তার স্কোপটা, তাহলে ভ্যালুটা পাল্টে যাবে। এটা এক্সপেক্টেড নয়। একটা লিপ ইয়ারের প্রোগ্রাম যদি আমরা দেখি, লিপ ইয়ারের প্রোগ্রামটা ইফ এলস মানে ইফ দিয়ে একটা করা প্রোগ্রাম, যেটাই আমরা খেয়াল করতে পারছি যে আমি যদি ইয়ারটা নিই, ধর কিছু একটা নিলাম 2020, তাহলে যদি 400 দিয়ে ভাগ করে রিমাইন্ডারটা 0 হয়, তাহলে বলতে পারি সেটা লিপ ইয়ার। আয়দার আর 100 দিয়ে ভাগ করে 0 হবে না এবং 4 দিয়ে ভাগ করে 0 হবে, তাহলে আমি বলতে পারি কিন্তু ইয়ারটাকে লিপ ইয়ার। কিরকম দেখা যাক রান করে। যদি 2020 নিই তাহলে ইট ইজ নট এ লিপ, 2020 ইজ লিপ ইয়ার, অবশ্যই 2020টা লিপ ইয়ার। বা সামনের বছর যদি আমি দেখি তাহলে দেখবো এটা লিপ ইয়ার নয়। দাদা বলো দাদা বল বল বল। বলছি যে ওই হ্যাঁ উপরের দিকটায় না যা ওইটা কেন জানি না কেটে কেটে আসছে, বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যখনই ওটা এন্টার মারছো তখন মানে ওখানটা ইয়ে দেখাচ্ছে, হ্যাঁ হোয়াইট কালারের একটা ইয়ে দেখাচ্ছে। তুমি একদম উপরের দিকে যেটা লিখছো সেটা কিচ্ছু দেখা যাচ্ছে না, হ্যাঁ হ্যাঁ নিচের দিকে যেগুলো শুধু সেইগুলোই আসছে হ্যাঁ দেখা। হ্যাঁ। কেন রে, আমি তো দেখতে পাচ্ছি ঠিকঠাক। না না না, হ্যাঁ ওটা আমার তুমি সবার দেখতে পাচ্ছ কিন্তু আমি কিন্তু দেখতে পাচ্ছি না। তারবশিতে করাচ্ছে না, ওই জন্য ওই করবো তারবশির উপরে একটা করে বর্ডার উপরে করলেই চলে যায়, তাই জন্য হচ্ছে কি আউটপুটটা দেখতে পাচ্ছে না। তারবশির উপরে একটা বর্ডার দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও বুঝেছি বুঝেছি বুঝেছি। তারবশিতে করলে ওরকম হয়, ডেপসিতে হবে না। এবার দেখ, এবার দেখতে পাচ্ছিস? ওকে ওকে, এবারে পুরো ঠিক আছে। এবারে ঠিক আছে। হ্যাঁ, মানে একটা সিম্পল লিপ ইয়ারের প্রোগ্রাম। যাই হোক, এবার অন্য একটা প্রোগ্রাম দেখাই, এটা লজিকের উপর দাঁড়িয়ে আছে। অন্য একটা প্রোগ্রাম দেখাই দেয়। প্রোগ্রামটা ভালো করে খেয়াল করবি। হ্যাঁ, এরকম কেউ কেস 1 লিখলে কিন্তু এরর, সবুজ দিলে এরর, মানে এই জিনিসগুলো একটু খেয়াল করে রাখতে হবে।
সবাই দেখতে পাচ্ছিস তো রে? হ্যাঁ পাচ্ছি পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছি, দেখতে পাচ্ছি। এই আমাদের জল পড়ে যাচ্ছে কিনা দেখ তো রে পাম্পের। তোদের জন্য ব্যাকস্ল্যাশ এন আর এটা ইউজ করছি, বুঝলি? ঠিক আছে। আমি জানি না তোরা এরম প্রোগ্রাম মানে এরম ভাবে করেছিস কিনা বা এটা জানতিস কিনা। সুইচ কেস না সবাই আমি জানিস, করিনি, আমি জানি। আমি করিনি। তাহলে প্রোগ্রামটা একটু দেখে নেওয়া যাক, দেখ কি হচ্ছে প্রোগ্রামটা। দেখ কি বলছে, একটা সুইচ কেসে 1 থেকে 10-এর মধ্যে ইভেন আর অড দেখাতে চাইছে। খুব ভালো কথা, ইভেন আর অড যদি দেখাতে চাই আমি কি করব? দেখ প্রথমে নাম্বারটা নিলাম 1 থেকে 10-এর মধ্যে, এন্টার এনি নাম্বার ফ্রম 1 to 10। 1 থেকে 10-এর মধ্যে তুমি কোনো নাম্বারটা দিচ্ছ। তুমি যা নাম্বার দেবে, যে নাম্বারটা দেবে, নাম্বারটা যদি 1 3 5 7 9 হয় তাহলে তো সেটা অড দেখিয়ে দেবে। আর যদি 2 4 6 8 10 হয় তাহলে সেটা ইভেন দেখিয়ে দেবে। বারবার করে আর একই গল্প দিতে হচ্ছে না। দেখ এভাবেও সুইচ কেস দিয়ে আমি করতে পারতাম। দাঁড়া, সিএল আর এসিআরটা ইউজ করিনি, ওটা করে দিই। আর আগের প্রোগ্রামের আউটপুটটা কোনোভাবেই হ্যাম্পার করবে না। হ্যাঁ রে বল, কোন একটা নাম্বার 7 দিলাম, হলো অড নাম্বার? দাঁড়া, এবার দেখ কি রে, সবাই দেখতে পাচ্ছিস তো এন্টার এনি নাম্বার? আমি দিলাম 4, হ্যাঁ পাচ্ছি নাম্বারটা 4 দিলাম। দেখ 4 ইভেন নাম্বার দেখাচ্ছে। ক্লিয়ার? আমি যদি হ্যাঁ, নাম্বার বুঝতে পেরেছি। হ্যাঁ নাম্বার কি সুন্দর প্রোগ্রাম না? 9 দি তাহলে দেখাবে অড। আবার যদি প্রোগ্রামটায় আমি ধর দি 34 তাহলে দেখাবে ইনভ্যালিড ইনপুট। তাহলে মজাটা দেখ, প্রোগ্রামটা যখন আমি এক্সিকিউট করব, আমি একটা নাম্বার দিচ্ছি, নাম্বারটা যখন আমি 8 নিয়েছি, এক্সিকিউশনটা দেখ ডিরেক্টলি 8-এ চলে গেল। কেস 8-এর মধ্যে দেখাচ্ছে কি ইভেন্ট, বেরিয়ে চলে গিয়ে ইভেন্ট দেখিয়ে দিল। তার মানে সরাসরি ভাবে আমি এরম ভাবে কেস 1 3 5 7 9 এই সবকটার জন্যই একই প্রিন্টএফ কাজ করবে। ব্রেক না দেওয়া মানে 1 3 5 7 9 for all inputs the execution will be the same and output will be the odd, and after printing odd break statement will be evaluated. বুঝলি? এই প্রোগ্রামটাকে আরেকভাবে করা যেত, এই প্রোগ্রামটাকে আরেকভাবে করা যেত, একটু দেখিয়ে দিই কিভাবে।
ওই একই প্রোগ্রাম আমি অন্যভাবে করলাম, দেখ মাথায় ঢুকছে কিনা, বুঝলি কিনা। একই প্রোগ্রাম আরেকভাবে করলাম, রেম বলে একটা ভেরিয়েবল নিয়েছি যেখানে রিমাইন্ডারটা করছি। রেমের মধ্যে নাম মড 2, নাম যদি আমি 5 নিই, তাকে 2 দিয়ে মড করলে কত হচ্ছে বল? কি রে, কোনো এক থেকে 10-এর মধ্যে কোনো নাম্বারকে বা যে কোনো নাম্বারকে 2 দিয়ে যদি আমি মড করি, মানে ভাগ করে ভাগশেষটা বার করি, মডুলাস ফাংশন চালাই, মডুলাস অপারেশন করি, তাহলে আমি রিমাইন্ডার পাবো। কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে সেই সংখ্যাটা রিমাইন্ডার আইদার 0 হবে আর 1 হবে। যদি 0 হয় তাহলে আউটপুট দেখাবে অড। ওরে যদি 0 হয় আউটপুট দেখাবে ইভেন। কি রে, লজিকটা সবার বোঝা গেল না? বোঝা গেল না? দেখ, যে কোনো একটা সংখ্যা ভাব না, ধর 20 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 মানে 20 ইভেন নাম্বার, তাই ভাগশেষ 0 মানে 20 ইভেন নাম্বার। আর যদি 19 বা 21 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ হলো গিয়ে তোমার 1, তাহলে এটা একটা অড নাম্বার। তাহলে খুব সুন্দর সুইচ কেস দিয়ে আমি কিন্তু কোনো একটা প্রোগ্রাম ইভেন কি অড সেই জিনিসটাকে আমি দেখাতে পারি। দেখো, এন্টার এনি নাম্বার 6 দেখাচ্ছি ইভেন নাম্বার, 9 অড নাম্বার, 33 অড কেন দেখাচ্ছে? ও, এখানে তো অড দেখাবে ন্যাচারালি, এটা ইভেন আর অড দুটোই কাজ করে যাচ্ছে না। এখানে যে কোনো নাম্বারের ক্ষেত্রেই আর কি এটা এক্সিকিউট করবে, এখানে আর ডিফল্টের দরকারই নেই। এই পার্টিকুলার প্রোগ্রামটার ক্ষেত্রে ডিফল্টের দরকারই নেই, যে কোনো নাম্বার ইভেন কি অড চেক করে বলে দেবে, এনি নাম্বার। এটা 1 থেকে 10-এর মধ্যেও দেওয়ার দরকার নেই, এন্টার এনি নাম্বার হলেই হয়ে যাবে। কনসেপ্ট সেম। দেখ, যে কোনো একটা নাম্বার ইভেন কি অডের প্রোগ্রামটা এটা খুব সহজেও কিন্তু আমরা সুইচ কেস দিয়েও করতে পারি। দেখ, বুঝতে পারা গেল? এটা আমি ব্যাচেও করাইনি, এটা যে আমি ব্যাচেও করিয়েছি তাও নয়, ব্যাচেও ঠিক করাইনি। এরকম ভাবে কিন্তু আমি সুইচ কেসের স্টেটমেন্ট ইউজ করতে পারি। কোনো একটা অ্যালফাবেট ভাওয়েল কি ভাওয়েল নয়, ওই প্রোগ্রামটাও একইভাবে করা যেতে পারে। থাকলো তাহলে এতটা আর এক্সাম্পল দেখাচ্ছি না, আরেকটা দেখাবো ভাওয়েলের এক্সাম্পলটা, বল। হ্যাঁ হ্যাঁ দেখাও। দাঁড়া, তোরা হাঁপিয়ে যাচ্ছিস না তো এতক্ষণ ক্লাস করে? না না, তোরা করতে পারলে আমার কি প্রবলেম।
প্রোগ্রামের নামটা একটু বলে দিই। Write a C program to check whether a character is viable or not. কোনো একটা ক্যারেক্টার ভায়াল কিনা সেটা চেক করো। এই IOU প্রোগ্রামটা বুঝলি কিনা দেখ, কত সুন্দর একটা প্রোগ্রাম বলতো। জানি না, আমি অনেক বুঝতে ব্যাচে পেরেছি। করিয়েছি, অনেক ব্যাচে করাইনি। একটা প্রোগ্রাম ভাওয়েল কি ভাওয়েল নয় কনসোনেন্ট সেটা চেক করা। হ্যাশ ইনক্লুড stdio.h conio.h হলো, দেখ ch বলে একটা ক্যারেক্টার নিলাম, এন্টার এনি নাম্বার, এন্টার এনি ক্যারেক্টার, যে কোনো একটা ক্যারেক্টার আমি নিয়ে নিচ্ছি। এবার সেই ক্যারেক্টারটা যদি এই IOU হয়, AEIOU মানে ক্যাপিটালও তো দিতে পারে, স্মলও দিতে পারে, যে কেউ ছোট হাতে বড় হাতে যাই দিক না কেন, তাহলে দেখাবে হলো সেটা ভাওয়েল, মানে সেই ক্যারেক্টারটা ভাওয়েল, না হলে দেখাবে ভাওয়েল নয়। দেখা যাক আবার কি এরর এলো রে। খুব সুন্দর একটা এরর এসছে। এটা হলো গিয়ে তোমার কি ধরনের এরর বলতো? সিনট্যাকটিক্যাল এরর, তাই আমার এক্সিকিউট করতে দিল না। রান করাও, এন্টার এনি ক্যারেক্টার, যে কোনো একটা ক্যারেক্টার দিতে বলছি। ধর টি দিলাম, কি হলো রে? দাঁড়া,
দুবার স্ক্যানএপ নিয়ে ফেলেছি, এটা সিঙ্গেল স্ক্যানএপ হবে। ভুল টুল লিখলে কেউ কিছু বললে, আমিও তো হিউম্যান বিং, ভুল হতে পারে। দেখে নে প্রোগ্রামটা ভালো করে খেয়াল কর। এই আইওইউর মধ্যে যদি কিছু বলে তাহলে সেটা দেখাবে হলে গিয়ে তোমার ভাওয়েল, না হলে দেখাবে ভাওয়েল নয়। প্রোগ্রামটা রান করানো যাক। যে কোনো একটা ক্যারেক্টার আমি ই দিলাম, দেখালে ই ইজ ভাওয়েল। খেয়াল করে দেখ, ক্যারেক্টার যখন ই দিয়েছি দেখাচ্ছে কিন্তু ই ইজ ভাওয়েল। আবার যখন আমি দিলাম, দিয়ে দিচ্ছি ক্যাপিটাল এ, তাহলে দেখাচ্ছে এ ইজ ভাওয়েল। ওকে, আবার যদি আমি রান করিয়ে দিই, ধর কে দিলাম, কে ইজ নট এ ভাওয়েল। তার মানে রানটা কিভাবে করছে দেখ, রানটা করছে মেন ফাংশন থেকে শুরু হলো এন্টার এনি ক্যারেক্টার, ক্যারেক্টার চাইছে, আমি ক্যারেক্টারটা দিলাম ধরো ক্যাপিটাল ইউ, ক্যাপিটাল ইউ। এবার দেখ সোজা ইউতে চলে গেল, ইউ পেয়ে গেছে কেসের মধ্যে, তাই ভাওয়েলটা আমার প্রিন্ট করে দিল, আউটপুটটা দেখিয়ে দিচ্ছে ইউ ইজ ভাওয়েল। এবার যদি আমি আবার রান করাতাম, ধর আমি এক্সিকিউশন স্টার্ট করলাম, আমি ক্যারেক্টারটা দিলাম ধর এক্স, এক্স। এবার যখন রান করাচ্ছি দেখ এক্স পেলো না এই আইওইউ এর মধ্যে, তখন দেখাবে নট ভাওয়েল, ব্রেক পেলেই বেরিয়ে চলে গেল। হ্যাঁ রে, এতটা রাখলাম। ঠিক আছে। ঠিক আছে, আশা করি সবারই ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ দুবার। হ্যালো দাদা। হ্যাঁ বল।